আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সনের বার বিজিএস প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করছিলাম। আর এর ধারাবাহিকতায় আজকে একটা স্পেশাল ক্লাস থাকবে। অর্থাৎ আমরা দেখতে পারি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনার কি কি কোন কোন ধারাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সে বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু দেখি। আমরা 5 ধারা দেখতে পারি, আমরা 8 ধারা দেখতে পারি, আমরা 7 ধারা দেখতে পারি, 9 ধারা দেখতে পারি, আমরা 12 ধারা দেখতে পারি। আর ছোট করে ফিলি আকারে 13, 14, 15, 16, 18, 19 এগুলো দেখতে পারি, 20 দেখতে পারি, 21, 23, 24, তারপরে হচ্ছে হলো 22, 27, 28, 31, 35, 39, 42, 56, 54, 56, এই জায়গাগুলো একটু হট জোন। আর এটা যখন ছোট একটা সাবজেক্ট, তো আপনারা মোটামুটি সবগুলো ধারারই একটা ওভারঅল ধারণা রাখবেন, যেখান থেকে প্রশ্ন আসুক যেন যেন একটার উত্তর করতে পারেন সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি তো আপনারা দেওয়ানি কার্যবিধি দেখবেনই, কিন্তু এটা মনে করেন অপশনাল। এখান থেকে আপনারা হয়তো প্রশ্ন অনেক সময় কঠিন করে এসআরএক থেকে প্রশ্ন নাও বুঝতে পারেন প্রবলেমেটিকটা। তো এই জন্য আপনাদের উচিত হবে যে দুইটা জায়গাতেই ভালো একটা প্রিপারেশন রাখা, যেন আপনারা যেখান থেকে আসুক যেন কোনো সমস্যা না হয়। তো এই জন্য ধারাগুলো আগে পিলি আকারে দেখে ফেলবেন, যে বিশেষ করে 4 ধারাতে কিছু সংরক্ষণের বিষয় বলা আছে, যেখানে সুনির্দিষ্ট প্রতিকারণ কার্যকর করা যায় না। 5 ধারাতে 5 ভাবে, হ্যাঁ, সুনির্দিষ্ট মানে 5 ভাবে প্রতিকার দেওয়া যায়। 6 ভাবে ওই যে 6-এ বলা আছে হলো আপনার হলো প্রিভেন্টিভ রিলিফ কোথায় আছে। 7-এ দণ্ডমূলক কার্যকর করা যায় না। 8-এ সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার। 9-এ শুধুমাত্র দখল পুনরুদ্ধার। হ্যাঁ, 10, 11-তে অস্থাবর। হ্যাঁ, 12-তে 4টি ক্ষেত্রে, আবার 11-তেও 4টি ক্ষেত্রে বিষয়টা আছে। 13-তে আংশিক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। হ্যাঁ, 14-তে অসম্পাদিত অংশটা ছোট, 15-তে অসম্পাদিত অংশটা বড়, 16-তে স্বতন্ত্র। হ্যাঁ, 17-তে এই যে 14, 15, 16 এগুলার বাইরে কোনো নিয়ম কার্যকর হবে না। 18-তে হলো ত্রুটিপূর্ণ সত্য দিয়ে যদি কোনো চুক্তি এই করে পরবর্তীতে অস্বীকার করার জো নাই। এরপরে 19-এ ক্ষতিপূরণের বিষয়টা বলা আছে। 20-এ বলতেছে চুক্তি এর জন্য আপনি কি করবেন, অর্থাৎ টাকা দিয়েও আপনি যে জিনিসটা আসলে কন্ট্রাক্ট করা হয়েছে সেটাই দেওয়া লাগতে পারে, আদালতে স্পেসিফিক পারফরমেন্স করা আদেশ দিতে পারে। এরপরে 21-এ আর্থিক ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। 21-এর কতে হচ্ছে হলো আপনার হলো বিক্রয় চুক্তি অবশ্যই রেজিস্ট্রি হইতে হয়। তারপরে হচ্ছে হলো 22-এ বলতেছে যে হলো আসলে 8 এবং 9 ধারা ছাড়া বাকি সবগুলো আদালত ডিসক্রিশনারি পাওয়ার। এখানে বাদী বিবাদের হার্ডশিপ অথবা আনফেয়ার অ্যাডভান্টেজ পাইতেছে কিনা সে বিষয়গুলো দেখতে হবে। 23-এ 8 ধরনের ব্যক্তি, হ্যাঁ, 24-এ 4 ধরনের ব্যক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। আর 23-এ বলতেছে 8 ধরনের ব্যক্তির ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। হ্যাঁ, এরপরে হলো 25-এ হলো সত্য নেই এমন কোন চুক্তি করলে। তারপরে 26-এ পরিবর্তন ছাড়া চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। 27-এ আপনার হচ্ছে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। আর 28-এ যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। হ্যাঁ, 29-এ অর্থাৎ একবার যখন চুক্তি খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, পরবর্তীতে আর সেটা ক্ষতিপূরণের মামলা করা যায় না। তারপরে হলো 31-এ আপনার দলিল সংশোধনের বিষয়গুলো আছে কোন কোন ক্ষেত্রে। এরপরে হলো 32-এ অনুমানের বিষয় আছে। 33-এ কিছু দলিলের মূলনীতি আছে। 34-এ আংশিক দলিল কার্যকর করা যায়। 35-এ চুক্তি বাতিলের কথা বলা আছে। 36-এ কিছু ভুলের বিষয় আছে। তারপরে হলো 37-এ বলতেছে আপনার বিকল্প প্রতিকারের কথা বলা আছে। 38-এ আপনার এখানে চুক্তি রদ করলে যে ক্ষতিপূরণ দেওয়া লাগবে, অর্থাৎ আহ, যে চুক্তিটা রদ করবে তাকে ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে। তারপরে হলো 39-এ দলিল বাতিলের বিষয় আছে। 40-এ আংশিক দলিল আহ অর্থাৎ বাতিলের বিধিবিধান আছে। এবং 41-এ বলতেছে যে যে দলিল বাতিল করবে তাকে হয়তো ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে। 42-এ ঘোষণা, 43-এ ঘোষণার ফলাফল, 44-এ রিসিভার,
হ্যাঁ, এরপরে 52তে হলো আপনার যেটা নিষেধাজ্ঞার বিষয়গুলো বলা আছে। তারপরে হলো 43-এ অস্থায়ী, 44-এ স্থায়ী নিষেধাজ্ঞা, হ্যাঁ, 55-তে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, 56-তে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, 57-তে হলো নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা। এই যে বিষয়গুলো আমরা যেটা বললাম, এটা প্রাথমিকভাবে প্রত্যেকটা সময়ে প্রিলি ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে আপনারা দেখবেন যে প্রবলেমেটিক কি প্রশ্নগুলো আসছে, এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন। দেখেন, করিম তার পিতার উইল অনুসারে কিছু জমির অধিকারী হয়। তার পিতার উইল অনুসারে কিছু জমির অধিকারী হয়, এই সত্ত্বে যে সে যদি উক্ত সম্পত্তি 15 বছরের মধ্যে বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্যের অর্ধেক আপনার খাদিজা পাবে। এখন করিম সত্যটি ভুলে গিয়ে 15 বছর অতিবাহিত হওয়ার আগে উক্ত সম্পত্তি আপনার সকিনের নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। এই ক্ষেত্রে আদালত করিমকে সকিনের পক্ষে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে আপনার বাধ্য করতে পারবে কিনা উল্লেখ করে উত্তর দিন। আসলে আলোচ্য অংশে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22-এ বলতেছে যে আপনার করিম সকিনের পক্ষে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করতে পারবে না, কারণ যদি চুক্তিটি কার্যকর করা হয় তাহলে বিবাদী তথা করিমের উপর হার্ডশিপ বা ক্ল্যাশ তৈরি করবে, এলো বিষয়। এরপরে দেখেন, করিম খাদিজার সাথে 1/5/2004 সালে এক খণ্ড জমি বিক্রয়ের জন্য 10 লক্ষ টাকা চুক্তিতে বদ্ধ হয়, কিন্তু করিম উক্ত জমি 1/6/2004 সালে বিক্রয় সম্পাদন করতে গিয়ে করে দিতে অস্বীকার করে। কিন্তু এই ক্ষেত্রে খাদিজা করিমের বিরুদ্ধে উক্ত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলে চুক্তির অবশিষ্ট টাকা মামলা দায়েরের সময় আদালতে জমা প্রদান না করার কারণে উক্ত মোকদ্দমা খারিজ করে দেন। খারিজ আদেশের বৈধতা নিরূপণ করুন। দেখেন, এটা খারিজ আদেশটা অবৈধ। আলোচ্য অংশে আদালতের উক্ত খারিজের আদেশ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা অনুসারে অবৈধ, কারণ 21-এর এতে ধারাটি কার্যকর হয় 1 জুলাই 2005 হতে। আর 1 জুলাই 2005 পূর্বে আর্জির সাথে চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে জমা প্রদান করার কোনো বিধান ছিল না। অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে আদালত উক্ত খারিজ আদেশটা অবৈধ। কারণ আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এটা আসলে আপনার আইনটা কখন হয়েছে, এটা তো এর আগের কথাবার্তা। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাদেরকে আনসার করতে হবে, বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপর দেখেন, বাংলাদেশে একটি তিস্তা সেতু নির্মাণ করার জন্য জার্মান রোড কনস্ট্রাকশন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুসারে জার্মান কোম্পানির কাজ শুরুর প্রথম দিকে শুধু 4টি পিলার নির্মাণ করেন। পরবর্তী জার্মান কোম্পানি ধীরগতির কারণে বাংলাদেশ উক্ত চুক্তি অনুসারে বাকি কাজ করতে অস্বীকার জানান। এক্ষেত্রে আদালত কোম্পানির পক্ষে বাংলাদেশকে সুনির্দিষ্ট চুক্তি কার্য সম্পাদনের জন্য বাধ্য করতে পারবেন কিনা যুক্তি সহ ব্যাখ্যা করুন। সিদ্ধান্ত বা কারণ, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 22-3 অনুসারে আদালত বাংলাদেশকে জার্মান অথরিটির পক্ষে সুনির্দিষ্ট কার্য সম্পাদন নির্দেশ দিতে পারেন। অর্থাৎ যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য চুক্তি উল্লেখযোগ্য কাজ সম্পূর্ণ করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পক্ষে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করবেন। কোম্পানিটি এর মধ্যে 4টি পিলার নির্মাণ করে চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পাদন করেছেন, তাই কোম্পানির পক্ষে বাংলাদেশকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে পারেন। এরপর দেখেন, করিম একটি নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং খাদিজা তাই ক্রয় করতে চুক্তিবদ্ধ হন। তবে বন্যার হাত থেকে এই জমি রক্ষার জন্য মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন। এক্ষেত্রে খাদিজা এই অবস্থার কথা জানতো না এবং করিম তাকে সরল বিশ্বাসে জানায়নি। এক্ষেত্রে খাদিজা এর পক্ষে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর কিনা প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন। আমরা সিদ্ধান্ত কারণে দেখি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর ধারা 22-1 অনুসারে খাদিজা এর পক্ষে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুরযোগ্য নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22-এর
এক ধারায় আলোচনা করা হয়েছে যে ক্ষেত্রে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছিল যে তা বাদীকে বিবাদীর উপর অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে বাদী পক্ষ হতে কোনো প্রতারণা বা মিথ্যা বর্ণনা ছিল না, তাই উপরোক্ত ব্যাখ্যা অনুসারে বলা যায় যে আলোচ্য অংশে খাদিজা এর পক্ষে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি মঞ্জুরযোগ্য নয়। এরপরে কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়ায়? কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা? তাহলে এখানে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 24 ধারা অনুসারে 4টি ক্ষেত্রে, 4টি ব্যক্তির ক্ষেত্রে আর কি, যে ক্ষতিপূরণ আদায় করতে পারে না, প্রয়োজনে শর্ত ভঙ্গ করলে অসমর্থ হলে, ইতিমধ্যে প্রতিকার বেছে নিয়েছে বা চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে, যে চুক্তি পূর্বে অবগত ছিল যে এর এর বিষয়বস্তু সম্পর্কে বন্দোবস্ত করা হয়েছে এবং তখনই তা কার্যকর ছিল। এরপরে দেখেন, করিম খাদিজার নিকট একটা বাড়ি এবং সুসজ্জিত একটা বাগান বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। বাগানটি ওই বাড়ির সৌন্দর্যের উল্লেখযোগ্য উপাদান। পরবর্তীতে করিম খাদিজায়ের সম্মতি ব্যতীত বাগানের গাছগুলো কেটে ফেললেন। করিম কি উক্ত বাড়ির জন্য খাদিজায়ের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পাবেন কি? এনে করিম চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে না, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 24 অনুসারে করিম উক্ত বাড়ির জন্য খাদিজায়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদন ডিগ্রি পেতে পারে না। আলোচ্য অংশে করিম তার প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করেছে বিধায় সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পেতে পারে না। এরপরে করিম নির্দিষ্ট জমির দখলে থাকা অবস্থায় তার ছেলের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলো। তদন্তে দেখা গেল যে করিম জাহেদের বিরুদ্ধে উত্তরাধিকারী অনুসারে জমি দাবি করছে, যিনি বহু বছর আগে দেশ ত্যাগ করেছে। সাধারণভাবে তাকে মৃত বলে ধারণা করা হয়, কিন্তু তার মৃত্যু সম্পর্কে পর্যাপ্ত কোনো প্রমাণ নাই। তাহলে করিম জাহেদকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবেন কিনা প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 25 ধারা অনুসারে করিম জাহেদকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে না, কারণ আলোচ্য অংশে করিম এর উক্ত জমিতে কোনো শর্ত নাই। এমন ব্যক্তি কর্তৃক সম্পত্তি বিক্রয় অথবা ইজারা প্রদানের চুক্তি, সেই সম্পত্তি স্থাবর হোক বা অস্থাবর হোক, তা বিক্রেতা বা ইজারাদাতার পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। সুতরাং আলোচ্য অংশে উক্ত জমিতে করিমের সত্ত্ব না থাকায় করিমের জমি বিক্রয় চুক্তি করতে পারে না। এরপরে করিম খাদিজা এবং জায়েদ চুক্তিপত্রে স্বাক্ষর করে, যার মাধ্যমে তারা প্রত্যেকে 5,000 টাকা প্রদানের জন্য ফাহিমের সাথে চুক্তিবদ্ধ হওয়ার অভিপ্রায় প্রকাশ করছিল। ফাহিম কর্তৃক দায়েরকৃত মোকদ্দমার এই যে করিম, তারপরে খাদিজা এবং জাহেদ প্রত্যেকে পৃথকভাবে 5,000 টাকার জন্য দায়ী, এবং তারা প্রমাণ করে যে প্রত্যেকেই শব্দটা ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে। ফাহিম কি করিম, জাহেদ, খাদিজার বিরুদ্ধে 5,000 টাকার ডিগ্রি লাভের অধিকারী কিনা? ফাহিম চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন ডিগ্রি লাভের অধিকারী হবে না, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 26 ধারা অনুসারে আলোচ্য অংশে ফাহিম চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি লাভের অধিকারী হবে না যে ক্ষেত্রে বাদী চুক্তির লিখিত কার্য সম্পাদন দাবি করে। বিবাদী সেক্ষেত্রে একটি পরিবর্তন দাঁড় করার বাদী উল্লেখিত পরিবর্তন ছাড়া প্রার্থীর কার্য সম্পাদন চাইতে পারে না। কোন কোন ক্ষেত্রে বা প্রতিষ্ঠান চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে? তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 23 ধারা অনুসারে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে তা হলো চুক্তির যে কোনো পক্ষ, তারপর হলো পক্ষদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি বা প্রধান। তবে শিক্ষা, দক্ষতা, ব্যক্তিগত গুণাবলী চুক্তির উপাদান হলে সেক্ষেত্রে প্রতিনিধি পারবে না। বিবাহের ক্ষেত্রে একই পরিবারের সদস্যদের মধ্যে আপস মীমাংসার ক্ষেত্রে সুফল লাভের অধিকারী ব্যক্তি আজীবন প্রজা বা তার ক্ষমতা প্রয়োগ করে চুক্তিবদ্ধ হয়েছে, অবশিষ্ট ভাগের ভবিষ্যৎ উত্তরাধিকারী
চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, ভবিষ্যৎ উত্তরাধিকারী চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, কোনো পাবলিক কোম্পানি চুক্তি করে এবং অন্য একটি পাবলিক কোম্পানির সাথে একত্রিত হয়ে নতুন কোম্পানি, কোন একটি পাবলিক কোম্পানি উদ্যোক্তাগণ কোম্পানি গঠিত হওয়ার পূর্বে কোম্পানির উদ্দেশ্যে কোনো চুক্তি করে। এই 8টি ক্ষেত্রে অর্থাৎ এই 8টি ব্যক্তিরা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি পেতে পারে। এরপরে হলো 34 দেখেন, করিম স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভ্রাতাগণ ও তাদের সন্তানদের মধ্যে নির্দিষ্ট সম্পত্তি বিলিয়ে ব্যবস্থা করে দেয় এবং পরবর্তীতে সেই একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। করিম এই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে কি? পারবে না। 25 ধারা অনুসারে আলোচ্য অংশে বা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না, কারণ তা করতে গেলে পূর্বের বিলি ব্যবস্থা বাতিল দিতে হবে এবং একইভাবে এর অধীন দাবিদার ব্যক্তিদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে হয়। এরপরে দেখেন, করিম একটি বসত বাড়ি ক্রয় করার নিমিত্তে লিখিত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করার জন্য খাদিজা এর বিরুদ্ধে মামলা করলো। খাদিজা এই কথা প্রমাণ করে যে সে মনে করছিল যে চুক্তিতে বাড়ি সংলগ্ন উঠানের কথাও অন্তর্ভুক্ত আছে। চুক্তি এমন ভাবে লিপিবদ্ধ করা হয়েছে যেন উঠান চুক্তির বহির্ভূত, অন্তর্ভুক্ত না বহির্ভূত সে সম্পর্কে সন্দেহ থেকে যায়। তাইলে করিম খাদিজা এর বিরুদ্ধে উল্লেখিত উঠান ব্যতীত ডিগ্রি পাওয়ার অধিকারী কি? করিম খাদিজা এর বিরুদ্ধে চুক্তি সমাধানের ডিগ্রি পাওয়ার অধিকারী নয়, কারণ 26 ধারা অনুসারে করিম যে উঠান ব্যতীত খাদিজা এর বিরুদ্ধে চুক্তি সমাধানের ডিগ্রি পাওয়ার অধিকারী নয়। উক্ত ধারা অনুসারে যদি প্রতারণা বা তথ্যগত ভুলের কারণে বিবাদী চুক্তিবদ্ধ হওয়ার সময় যেরূপ ভেবেছিল তা থেকে ভিন্নরূপ ফলাফল সংঘটিত হয়, সেক্ষেত্রে পরিবর্তন ছাড়া সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পাওয়ার অধিকারী নয়। এরপরে দেখেন, করিম তার 1 খণ্ড জমি 10 লক্ষ টাকায় খাদিজার নিকট বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। খাদিজা চুক্তি মূলে ওই জমির দখল পান। পরবর্তীতে করিম উক্ত জমি 20 লক্ষ টাকা সকিনের নিকট বিক্রি করে দেয়। জমিতে করিমের স্বার্থ সম্পর্কে সকিনের খোঁজ খবর নেয় নাই। এই অবস্থায় আপনার খাদিজা সকিনের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে কি? হ্যাঁ, খাদিজা সকিনের বিরুদ্ধে চুক্তি বলবৎ করতে পারবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 27-এর আপনার বি অনুসারে খাদিজা সকিনের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে, কারণ উক্ত ধারা অনুসারে খাদিজা মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে করিমের সাথে উক্ত চুক্তি ক্রয়ের চুক্তিবদ্ধ হয়েছিল। সুতরাং করিম উক্ত জমিতে পরবর্তী যত দাবিদার আসবেন প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদন মোকদ্দমা দায়ের করতে পারবেন। করিম খাদিজার নিকট নির্দিষ্ট জমি 10,000 টাকা বিক্রি করার জন্য চুক্তি করলো। পরবর্তীতে করিম 15,000 টাকার বিনিময়ে ওই জমি জায়েদকে প্রদান করার চুক্তিবদ্ধ হন। সেখানে জায়েদ মূল চুক্তি সম্পর্কে অবগত ছিল না এবং মূল্যর বিনিময়ে সরল বিষয়ে চুক্তিবদ্ধ হন। ওই ক্ষেত্রে খাদিজা জায়েদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাইতে পারে কি? এখন খাদিজা জায়েদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাইতে পারে না, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 27 বি অনুসারে খাদিজা জায়েদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না, কারণ উক্ত ধারা অনুসারে জায়েদ মূল্যর বিনিময়ে সরল বিশ্বাসের করিমের সাথে চুক্তিবদ্ধ হন উক্ত জমি ক্রয়ের জন্য। সুতরাং জায়েদ যেহেতু মূল চুক্তি সম্পর্কে অবগত ছিল না, মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসের চুক্তিবদ্ধ ছিল, তাই খাদিজা জায়েদের বিরুদ্ধে চুক্তি সম্পাদন করতে পারবে না। করিম খাদিজা এর একটি জমির যৌথ প্রজা টেনেন্ট, যার অর্ধাংশ দুজনের যেন কেউ জীবদ্দশায় হস্তান্তর করতে পারবেন, কিন্তু তা একই শর্তের অনুসারে উত্তরজীবীর উপর বর্তাবে। করিম তার অর্ধাংশ জায়েদের নিকট বিক্রি করার চুক্তি করলো। পরবর্তীতে সে মারা গেল, কিন্তু খাদিজা পরবর্তীতে উক্ত যৌথ মালিকানাধীন সম্পত্তি হস্তান্তর করতে অস্বীকার করলো। জায়েদ কি খাদিজার বিরুদ্ধে চুক্তি সম্পাদন করতে পারে? খাদিজা জায়েদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবেন, কারণ
সুদৃশ্য প্রতিকার আইনের 27-এর গ ধারা অনুসারে আলোচ্য অংশে খাদিজা-এর বিরুদ্ধে সুদৃশ্য কার্য সমাধান করতে পারেন, কারণ খাদিজা জায়েদের শর্তের অধীন দাবিদার, অর্থাৎ খাদিজা-এর অবগতিতে ছিল। কোনো ব্যক্তির বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। সুদৃশ্য প্রতিকার আইনের 28 ধারা অনুসারে নিম্নোক্ত ব্যক্তির বিরুদ্ধে, অর্থাৎ চুক্তির সময় পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় বিবাদীকে দেওয়া বিনিময় মূল্য যদি অপর্যাপ্ত হয়, তাহলে বিবাদীর বিরুদ্ধে চুক্তি সুদৃশ্য কার্য সম্পাদন করা যাবে না। যদি কোনো চুক্তিতে বিবাদীর সম্মতি মিথ্যা বিবরণ, তথ্যাদি গোপন ধারা, অসৎ আচরণের মাধ্যমে অর্জন করা হয়, যদি বাদী এমন কোনো আশ্বাস প্রদানের মাধ্যমে গ্রহণ করা হয় যা পরবর্তীতে উল্লেখযোগ্যভাবে পূরণ করা হয় নাই, বিবাদী যদি ভুল ধারণার বশবর্তী হয়ে চুক্তিতে সম্মতি প্রদান করে, তাহলে বিবাদী যদি অপ্রত্যাশিতভাবে চুক্তিতে সম্মতি প্রদান করে থাকে। এরপরে হলো চুক্তি সংশোধনের ক্ষেত্রে সমূহ বর্ণনা করুন। 35 ধারা অনুসারে কোনো ব্যক্তি বা প্রতিনিধি কোনো লিখিত দলিল বা চুক্তি সংশোধনের মোকদ্দমা করতে পারে 3টি কারণে: কোনো প্রতারণা হলে, উভয় পক্ষের ভুল হলে, লিখিত দলিলে পক্ষদের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না পেলে। দলিল সংশোধনের মামলা করতে হয় 3 বছরের মধ্যে। 95 অনুচ্ছেদ 95। প্রতারণা 96, ভুল 96 যদি ভুল হয়, আর প্রতারণা হলে 95। চুক্তি সম্পাদনের মামলায় অ্যাড ভ্যালুরাম কোর্টটি প্রদান করতে হয়। যথাযথ মূল্যের বিনিময়ে তৃতীয় পক্ষ ব্যক্তি সরল বিষয়ে জমি ক্রয় করলে তখন তার অধিকার হস্তক্ষেপ করে দলিল সংশোধন করা যায় না। দলিল সংশোধনের নীতি কি? 33 ধারা। দলিলটি কি অর্থে ছিল, বৈধ ফলাফল কি ছিল, কি অভিপ্রায় ছিল তা অনুসন্ধান করবেন। দলিলের ভাষা সম্পর্কে কি অভিপ্রায় ছিল তার সীমাবদ্ধ থাকবে না। একটি বিক্রয় দলিলে জমির পরিমাণ উল্লেখ করা হয় 40%। একটি বিক্রয় দলিলে জমির পরিমাণ উল্লেখ করা হয় 40%, কিন্তু প্রকৃত বিক্রয় ও মূল্য পরিশোধ করা হয় 50% জমির উপর, এবং দখল হস্তান্তর করা হয় একই পরিমাণ জমি। উক্ত জমির মালিকের আইনজীবী হিসাবে আপনি কি পরামর্শ দিবেন? বিক্রয় দলিলের মালিককে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর 31 ধারা অনুযায়ী দলিল সংশোধনের পরামর্শ দেব। উক্ত ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে পক্ষগণের পারস্পরিক ভুলের জন্য কোনো লিখিত চুক্তি বা দলিল পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না করে, তাহলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে তা সংশোধন করার নির্দেশ দিতে পারে। আলোচ্য অংশে দলিলের ভুলটি পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করা নাই, তাই 31 ধারায় দলিল সংশোধনের আবেদন করতে পারে। এরপরে করিম একজন আইনজীবী, একজন হিন্দু বিধবা খাদিজা তার মক্কেল। খাদিজা তার পাওনাদারকে প্রতারণার মাধ্যমে ঠকানোর উদ্দেশ্যে করিম খাদিজাকে তার সম্পত্তি করিম বরাবর হস্তান্তর করতে প্ররোচিত করেন। করিম বরাবর তা হস্তান্তরের দলিল করে দেন। এখন খাদিজা হস্তান্তরের দলিলটির বিষয়ে করিমের বিরুদ্ধে কোনো প্রতিকার পেতে পারেন কি? করিম হস্তান্তরের দলিলটির বিষয়ে খাদিজা এর বিরুদ্ধে দলিল রদ্দের প্রতিকার পেতে পারেন। অর্থাৎ আলোচ্য অংশে করিম মূলত অনুচিত প্রভাব বিস্তারের মাধ্যমে হিন্দু বিধবা খাদিজার নিকট থেকে সম্পত্তি হস্তান্তর করেন। এরূপ প্রভাবের ফলে উক্ত চুক্তি বাতিলযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুসারে আপাতত দৃশ্যমান নয় এমন কোনো কারণে চুক্তি অবৈধ হলে এবং বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা হলে আদালত লিখিত চুক্তি রদ করতে পারেন। আলোচ্য ঘটনার করিম কর্তৃক খাদিজার সম্পত্তি হস্তান্তরের জন্য প্ররোচিত করার জন্য তাদের হস্তান্তর চুক্তি অবৈধ বলে গণ্য হবে, এবং এখানে খাদিজা থেকেও
করিমকে বেশি দোষী করা যায়, কারণ খাদিজা হস্তান্তর দলিল রদ করিয়ে নিতে পারেন। এরপর দেখেন, চুক্তি রদের ক্ষেত্রসমূহ বর্ণনা করুন। 35 দ্বারা, যে ক্ষেত্রে চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য, আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয়, এমন কারণে চুক্তিটি অবৈধ, বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা যায়। আদালত কর্তৃক বিক্রয় বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট কার্যকর ডিগ্রি পাওয়ার পর ক্রেতা ইজারা গ্রহীতা অর্থ পরিশোধে ব্যর্থ হয়। এরপরে কে চুক্তি রদের আবেদন করতে পারে? 35 ধারা অনুযায়ী চুক্তির পক্ষগণ পারে, নিম্নলিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি পারে, পক্ষগণের উত্তরাধিকার পারে এবং চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি পারে, চুক্তির পক্ষ নয় তবে এতে স্বার্থ আছে এমন ব্যক্তিও পারে। এরপরের প্রশ্ন, দলিল বাতিল বলতে আপনি কি বুঝেন? কে কে দলিল বাতিল চাইতে পারেন? কি কি কারণে দলিল বাতিল করতে পারেন? দলিল বাতিল বলতে কি বোঝায়? দলিল বাতিল বলতে বোঝায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 অনুযায়ী কোনো বাতিল বা বাতিলযোগ্য দলিল বিলোপের জন্য আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রি। এক কথায় 39 ধারা অনুসারে কোনো দলিলকে অকার্যকর করা। যে দলিলের আইনগত কোনো ফলাফল থাকে না, উক্ত দলিল অনুসারে সম্পর্কিত পূর্বোক্ত সকল কাজে অবৈধ বলে গণ্য হবে। যারা দলিল বাতিলে চেয়ে মামলা দায়ের করতে পারে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিগণ দলিল বাতিলের মামলা করতে পারেন: দলিলের পক্ষগণ, উক্ত দলিলের পক্ষদ্বয়ের প্রতিনিধিগণ, দলিলের দ্বারা প্রভাবিত ব্যক্তি, দলিলের মধ্যে যার শর্ত রয়েছে, যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য। দলিল বাতিলের মামলা করার জন্য দলিলের পক্ষ হওয়ার প্রয়োজন নাই, যে কারণে দলিল বাতিল করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 অনুযায়ী কোনো লিখিত দলিল নিম্নোক্ত বিষয়গুলো বিদ্যমান থাকলে উক্ত দলিল বাতিলের জন্য মামলা দায়ের করা যাবে। নিম্নলিখিত দলিলটি বাতিল বা বাতিলযোগ্য হলে, যুক্তিসঙ্গত আশঙ্কা থাকলে, অর্থাৎ দলিলটি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে তা বাদীর জন্য বা অন্য কোনো গুরুতর ক্ষতির কারণ হবে, তখন দলিলটি বাতিলের আদেশ প্রদান করতে পারেন। দলিলটি যদি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, তাহলে আদালত উক্ত ডিগ্রির কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে পাঠাবেন এবং রেজিস্ট্রি অফিস তার রক্ষিত বইতে দলিলের কপিতে এর বিলুপ্তির বিষয়টি লিপিবদ্ধ করবেন। এরপরে 39 ধারার আরেক কিছু তথ্য আমরা দেখি যে, কোনো ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য হলে বা উক্ত দলিলটি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে তার গুরুতর কারণ হতে পারে, সেই ব্যক্তি উক্ত দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মোকদ্দমা করতে পারে। আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণা চাইলে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। রেজিস্ট্রেশনকৃত কোনো দলিল বাতিল করা হলে আদালত তার ডিক্রির এক কপি যে অফিসারের নিকট দলিল রেজিস্ট্রি করা হয়েছে তার নিকট পাঠিয়ে দিবে। রেজিস্ট্রি অফিসে স্মারকলিপি প্রেরণ করা বাধ্যতামূলক। দলিল বাতিলের মোকদ্দমা 3 বছরের মধ্যে করতে হবে 91 অনুচ্ছেদ অনুযায়ী। দলিল বাতিলের মোকদ্দমা করার নিয়ম। দলিলটি যদি শুরু থেকে বাতিল হয়, অর্থাৎ অর্পিত সম্পত্তির চুক্তি বাতিলের ক্ষেত্রে 42 ধারা অনুযায়ী কোর্ট ফি 300 টাকা যদি ঘোষণামূলক মামলা করলে। দলিলের পক্ষ অথবা দলিলটি শুরু থেকে বাতিল না হলে তাহলে 39 এবং 42 ধারায় মামলা করতে হবে। দলিলের পক্ষ নয়, দলিলটি বাতিলযোগ্য হোক বা না হোক, তার স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তিনি 42 ধারা জাল দলিল বা বাধ্য নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে। দলিল বাতিলের মোকদ্দমা যারা করতে পারেন, দলিলের পক্ষগণ, যে কোনো ব্যক্তি বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য হলে তৃতীয় ব্যক্তি যার স্বার্থ রয়েছে। এরপরে আসেন, ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 42 ধারা অনুসারে দায়ের করা ঘোষণামূলক মামলায় যে ডিগ্রি প্রদান করা হয় তাকে ঘোষণামূলক ডিগ্রি বলা হয়। ঘোষণামূলক ডিগ্রির মাধ্যমে কোনো ব্যক্তির আইনত পরিচয় বা অন্য কোনো শর্তের অধিকার প্রতিষ্ঠিত হয়। ঘোষণামূলক ডিগ্রির মাধ্যমে আনুষঙ্গিক প্রতিকার প্রতিষ্ঠিত হয়, যেমন সত্য ঘোষণার সাথে দখল উদ্ধার। কোনো ব্যক্তির আইনত পরিচয় বা সম্পত্তিতে শর্তের অধিকার অন্য কোনো ব্যক্তি অস্বীকার করলে বা অস্বীকার করার ইচ্ছা প্রকাশ করলে আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করা হয়। এই ধরনের মামলায় উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ প্রদান করার পর আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ
করে ঘোষণা করতে পারেন যে বাদীর সেরূপ আইনত পরিচয় বা কোনো সম্পত্তিতে শর্তের অধিকার রয়েছে। আদালতের এই ঘোষণামূলক ডিগ্রির মাধ্যমে বাস্তব রূপ লাভ করেন। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 42 দ্বারা ঘোষণামূলক ডিগ্রি লাভের আবশ্যকীয় শর্তাবলী কি কি? সত্তাগুলো হচ্ছে বাদীর কোনো আইনগত পরিচয় থাকবে এবং সম্পত্তিতে শর্তের অধিকার থাকবে, এবং এই আইনগত পরিচয় বা সম্পত্তিতে শর্তের অধিকার আইন থেকে সৃষ্টি হবে, চুক্তি থেকে সৃষ্টি নয়। উক্ত অধিকার সমূহ বিবাদী অস্বীকার করবে বা অস্বীকার করার আগ্রহ প্রকাশ করবে। উক্ত অধিকার সমূহের সাথে আনুষঙ্গিক প্রতিকার থাকলে সেক্ষেত্রে বাদীকে অবশ্যই তা চাইতে হবে। আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা অনুসারে ঘোষণামূলক মামলা প্রতিকার প্রদান করবেন। এরপরে দেখেন, আদালত যে সকল ক্ষেত্রে পরিস্থিতিতে ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারেন: দত্তকের ক্ষেত্রে, বিবাহের সম্পর্কিত বিষয়ে, ট্রেডমার্কের ক্ষেত্রে, অর্পিত শত্রু বা সম্পত্তির ক্ষেত্রে, ট্রাস্ট সম্পর্কিত মামলা, ধর্মীয় অধিকার বলবৎ করার বিষয়, কোম্পানি সংক্রান্ত বিষয়, ওয়াক্ফ সম্পত্তি বিষয়, পরীক্ষা সংক্রান্ত বিষয়, বিরুদ্ধ দখল বা সত্ত্ব ঘোষণার মামলায়, সন্তানদের বৈধতা সম্পর্কিত বিষয়, সরকারি দাবি সংক্রান্ত বিষয়, নির্বাচন সংক্রান্ত বিষয়, চাকরি সংক্রান্ত বিষয়ে কি করতে পারবে? ঘোষণামূলক প্রতিকার চাইতে পারবে। কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা করা যায় না? আইনত পরিচয়, আইনত পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বর অধিকারী না থাকলে অর্থ আদায়ের মোকদ্দমা, প্রশাসনিক ট্রাইব্যুনাল কর্তৃক কোনো কাজের বিরুদ্ধে অগ্রগয়ের মোকদ্দমায় মামলা করার অধিকার তামাদিতে বাড়িত হলে যেটিকে অকার্যকর, সংবিধিবদ্ধ আইনকে বাতিল বা অবৈধ ঘোষণার জন্য, যৌথ দখল অর্থাৎ কোনো সম্পত্তিতে বাদী যৌথভাবে দখলে থাকলে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল উদ্ধারের প্রার্থনা করার প্রয়োজন নাই। যৌথভাবে দখলে থাকলে বাদীর দখল, বাদী যদি সম্পত্তি দখলে থাকে তাহলে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল উদ্ধারের প্রার্থনা করার প্রয়োজন নাই। সরকার কোনো সংস্থা বা অন্য কোনো সংস্থার বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা করলে তা গ্রহণযোগ্য নয়। ঘোষণামূলক মামলা কি ডিগ্রি জারি মামলার মাধ্যমে বাস্তবায়নযোগ্য? সাধারণত ঘোষণামূলক মামলার ডিগ্রি জারির প্রয়োজন হয় না। শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি জারির জন্য মামলার প্রয়োজন নেই, অর্থাৎ যে ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণামূলকই ডিগ্রি যথেষ্ট, এক্ষেত্রে জারি করার জন্য পৃথক মোকদ্দমার প্রয়োজন নাই। তবে যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয় সেক্ষেত্রে ডিগ্রি জারির মাধ্যমে বাস্তবায়নযোগ্য করা হয়। যেমন কোনো মামলার সত্য ঘোষণা সহ খাস দখলের ডিগ্রি দেওয়া হলে ডিগ্রি জারির মাধ্যমে দখল, যদিও এখন এই মুহূর্তে ডিগ্রি জারির বিধানটা ওমিট করা হয়েছে। এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণার প্রার্থনা করা যায় কি? উদাহরণ সহ আলোচনা করুন। নেগেটিভ ডিক্লারেশন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারা অনুসারে ইতিবাচক, পজিটিভ বা নেতিবাচক উভয় প্রকার ঘোষণা মামলা দায়ের করা যায়। নেতিবাচক ঘোষণামূলক মোকদ্দমা ধারা 42 উদাহরণ সহ নেতিবাচক ঘোষণা যে চাওয়া হয় তা আলোচনা করা হয়েছে। যেমন শ্যামল দত্ত এই মর্মে ঘোষণা মামলা দায়ের করতে পারেন যে বিল্টু তার পুত্র নয়। আবার বিপরীত ক্রমে বিল্টু এই মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে যে শ্যামল দত্ত তার পিতা নয়। অর্থাৎ এই টাইপের কিছুটা করা যাবে। এরপরে হলো নেতিবাচক মামলাগুলো 42 ধারায় গ্রহণযোগ্য, কারণ এই সকল নেতিবাচক ঘোষণা প্রদান না করলে কোনো ব্যক্তিগত আইনত পরিচয় বা সম্পত্তির অধিকার থেকে লঙ্ঘিত হবে। আদালত অনেক ক্ষেত্রে নেতিবাচক ঘোষণা প্রদান করেন কারণ বাস্তব পরিস্থিতিতে ওই ধরনের ঘোষণার প্রয়োজন হয়। আবার অনেক পরিস্থিতি আছে যে নেতিবাচক ঘোষণার মামলা রক্ষণীয় নয়। যেমন বিক্রয় চুক্তির মাধ্যমে ক্রেতা কোনো শর্ত লাভ করে না, এই জন্য ক্রেতা কর্তৃক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় নালিশি জমিতে 2 নং 3 নং বিবাদীর কোনো শর্ত নাই মর্মে ঘোষণামূলক মামলা রক্ষণীয় নয়। অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে বলা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণার প্রার্থনা করা যায়। ঘোষণামূলক মোকদ্দমার ডিগ্রি যাদের উপর প্রযোজ্য: ঘোষণামূলক মামলা পক্ষগণের উপর বাধ্যকর, পক্ষগণের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর, পক্ষগণের মাধ্যমে কোনো ট্রাস্টি যদি থাকে
সেক্ষেত্রে ট্রাস্টিগণের উপর ঘোষণামূলক বাধ্যকর হবে, যার ঘোষণার দিন পর্যন্ত বেঁচে থাকলে এবং ওইরূপ পক্ষ যদি ট্রাস্টি হতো। উভয় পক্ষের প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ন্যায়সঙ্গত যথাযথ অর্জিত ডিগ্রি ভবিষ্যৎ উত্তরাধিকারীগণ। এরপরে করিম আদালতে একটি দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে যে তাকে দাতা দেখিয়ে খাদিজা যে দলিল করেছে সে তা সম্পাদন করেনি। তর্কের দলিলটি বাতিল না চাওয়ায় আদালত মোকদ্দমাটি খারিজ করে দেন। আদালত সিদ্ধান্তের সাথে আপনি কি একমত? তর্কিত দলিলটি বাতিল না চাওয়ায় আদালত খারিজ করে দেন। এর সাথে আমি সম্পূর্ণ একমত, কারণ উপরোক্ত ঘটনার সাথে মোকদ্দমার খারিজের আদেশের সাথে আমি সম্পূর্ণ একমত, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুসারে আনুষঙ্গিক প্রতিকার থাকলে তা চাইতে হবে। অর্থাৎ আলোচ্য অংশ দলিলটি করিম সম্পাদন করেনি মর্মে দাবি করেছেন। উক্ত দলিলে করিমকে দাতা হিসেবে দেখানো হয়েছে। এই ক্ষেত্রে করিম যদি উক্ত দলিলটি বাতিল দাবি না করে তাহলে তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে। আলোচ্য ঘটনায় করিম আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত শুধুমাত্র ঘোষণামূলক মামলার মোকদ্দমাটি খারিজ করা হয়েছে। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুসারে করিম দলিল বাতিলও চাইতে হবে, অর্থাৎ একসাথে 39 এবং 42 ধারা অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হবে। এরপরে করিম খাদিজায়ের সত্য অস্বীকার পূর্বক খাদিজাকে একটি প্লট থেকে বেদখল করে। খাদিজাও সংক্ষুব্ধ হয়ে সম্পত্তিতে তার সত্য আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে। খাদিজাকে উক্ত সম্পত্তিতে শুধুমাত্র ঘোষণার ডিগ্রি পেতে পারে কিনা উল্লেখ করুন। তাহলে 42 ধারা অনুসারে শুধু শুধু উক্ত মামলায় আদালত সত্য ঘোষণার ডিগ্রি দিবেন না, কারণ এখানে বাদীকে সত্য ঘোষণার সাথে সাথে দখলও চাইতে হবে। কারণ আলোচ্য অংশে আদালত যদি ঘোষণা করে তাহলে বাদী যথার্থ প্রতিকার পাবে না। দখল ব্যতীত সত্য ঘোষণা অধিকার অকার্যকর। সুতরাং আলোচ্য অংশে খাদিজাকে সত্য ঘোষণার সাথে সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল চাইতে হবে। অর্থাৎ 42 ধারার ব্যাখ্যা অনুসারে বাদীর আনুষঙ্গিক প্রতিকার থাকলে তাকে একসাথে প্রতিকার চাইতে হবে। 8 ও 42 ধারা একসাথে চাইতে হবে। এরপরে দেখেন, বাদী করিমের দখলে একখণ্ড জমি ছিল যা তার পৈতৃক সম্পত্তি। তার প্রভাবশালী প্রতিবেশী কর্তৃক তিনি বেদখল হন। তিনি দাবি করেন যে করিমের পিতার নিকট থেকে উক্ত জমিটি ক্রয় করেছেন। এর মধ্যে একটা জাল প্রতারণামূলক, এবং এক্ষেত্রে করিমের প্রতিকার কি? এক্ষেত্রে 8, 42, 39 দ্বারা মামলা করতে পারবে। আলোচ্য অংশে করিম তার প্রতিবেশী দ্বারা পৈতৃক সম্পত্তি যেহেতু বেদখল হয়েছে, উল্লেখ্য করিমের মতে তার জাল প্রতারণামূলক দলিল বেদখল করা হয়েছে, তাই করিমকে 42 দ্বারা সত্য ঘোষণার সাথে সাথে 8 দ্বারা দখল চাইতে হবে। উক্ত খরিদ দলিল করিমের উপর বাধ্য নয় মর্মে 42 দ্বারা মামলা করতে হবে। এখন এই ক্ষেত্রে করিমের প্রতিকার হলো খরিদ দলিল প্রতারণামূলক, জাল বা তার বাদের উপর বাধ্যকর নামে খাস দখলের প্রার্থনা সহ ঘোষণামূলক মামলা দায়ের করার পাশাপাশি 39 ধারার অধীন উক্ত খরিদা দলিল বাতিলের প্রার্থনা করা। ভুল আছে। ওকে, এরপরে দেখেন, জাহেদ 20 শতক জমিতে তার শর্ত ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করেন। সে অভিযোগ করে যে ফাহিম প্রতারণা ধারা অলিখিত স্টাম্পে তার সই নেই। পরবর্তীতে ফাহিম ওই 20 শতক জমি বাবদ একটি বিক্রয় দলিল তৈরি করে। জ্যাট 20 শতক এর মধ্যে 10 শতক অতে বেদখল করে। জ্যাটকে কি প্রতিকার প্রদান করা যেতে পারে? আলোচ্য অংশটি জ্যাটের শর্ত ঘোষণার প্রতিকার দিবে না, কারণ 42 ধারা অনুসারে ঘোষণা মামলার আনুষঙ্গিক প্রতিকার সুযোগ থাকা সত্ত্বেও যদি বাদী এরূপ প্রতিকার না চাওয়া হয় তাহলে সত্য ঘোষণার ডিগ্রি প্রেরণ করবে না। অর্থাৎ 42 ধারার সাথে ঘোষণামূলক মামলা দায়ের বা 39 ধারার বিক্রয় দলিলটি বাতিলও চাইতে হবে। করিম একখণ্ড জমির মালিক, খাদিজা এর নামে রেকর্ড হয়েছে। সে সুযোগে খাদিজা উক্ত জমি হতে করিমকে বেদখল করেছে। তাহলে করিমের প্রতিকার কি? এখন 8 ধারার অধীন সত্য দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। এরপরে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়? 54 ধারাকে 5টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, যেটা
আমরা দেখেছি যেখানে বিবাদী বাদীর সম্পত্তির একটা ট্রাস্টি, যার কোনো মানদণ্ড নেই, চুক্তি লঙ্ঘন বা প্রকৃতি ক্ষতিপূরণ নির্ণয়ে কোনো মানদণ্ড নেই, চুক্তি লঙ্ঘন বা প্রকৃতি যেখানে ক্ষতিপূরণ পর্যাপ্ত নেই, তারপর হলো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই, এবং মামলার সংখ্যাধিক্য রোধ করার জন্য মাল্টিপ্লিসিটি অফ সুট, এরপরে হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর্জি দাখিলের মাধ্যমে করা হয়, ফ্রি ইনজাংশন ডিগ্রি আদেশ, অর্থাৎ 126 বছরের মধ্যে মামলাটা করতে হবে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার শুধুমাত্র শুনানির পর মামলার গুণাগুণের ভিত্তিতে ডিগ্রির মাধ্যমে প্রদান করা হয়। 56 ধারা 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিত করার জন্য, অধীনস্থ আদালত ছাড়া অন্য আদালত কার্যক্রম স্থগিত করার জন্য, আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য, সরকারি কোনো কাজে বাধা প্রদান বা সর্বভৌম হস্তক্ষেপ করার জন্য, এবং ফৌজদারি কার্যক্রম স্থগিত করার জন্য, চুক্তির সম্পাদনের অযোগ্য এমন চুক্তি ভঙ্গ প্রতিরোধের জন্য। এরপরে হলো ক্রমাগত লঙ্ঘনের ফলে আবেদনকারীর মৌন সম্মতি রয়েছে এবং উৎপাদনের অজুহাতে কোনো কাজ প্রতিরোধ বা যুক্তিসঙ্গত স্পষ্ট নয়, এবং আবেদনকারী প্রতিনিধির আচরণের কারণে এবং সমফলপ্রদ বা সামান্য অন্য কোনো প্রতিকার থাকলে, এবং আবেদনকারী কোনো স্বার্থ না থাকলে মামলার করার অধিকার প্রতিফলিত না হলে। এরপরে করিম একজন হিন্দু বিধবা, তার মৃত স্বামীর সম্পত্তির দখল ভোগ করার ফলে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সম্পত্তি ক্ষতি করে থাকলে বাবি উত্তরাধিকার ক্ষতি করে। এবার এখানে করিমকে বিরত রাখার জন্য বাবি উত্তরাধিকারের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারা অনুসারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি মামলা করতে পারেন, কারণ করিম মৃত স্বামীর সম্পত্তিতে দখল ভোগ করার যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সম্পত্তির ক্ষতি করেন, যা করার ন্যায়সঙ্গত অধিকার নেই। তাই আলোচ্য অংশ হিন্দু বিধবাকে উক্ত ক্ষতি থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করা দরকার। করিম খাদিজের সাথে চুক্তি করেন যে করিম 12 মাস খাদিজে থিয়েটারে গান করবেন। এখন করিম উক্ত সময়ে কোথাও গান করবেন না, কিন্তু করিম চুক্তিটি পালনে অস্বীকার, তাইলে কি করবেন? তাহলে আলোচ্য অংশ চুক্তি বলবৎযোগ্য নয়, কারণ 57 ধারা অনুসারে খাদিজা গান গাওয়া বিষয়ে চুক্তি সদস্য কার্য সম্পাদন পেতে পারে না, কারণ গান গাওয়া থেকে করিমকে বিরত রাখার জন্য, অন্য জায়গায় গান গাওয়া থেকে বিরত রাখার জন্য খাদিজা নিষেধাজ্ঞা পাওয়ার অধিকারী। করিম একজন ডাক্তার, খাদিজা একজন রোগী। খাদিজার অনেক তথ্য করিমের জানা আছে এবং করিম খাদিজায়ের নিকট কিছু টাকা দাবি করে যে তা প্রদান না করলে তার খাদিজায়ের গোপন তথ্য প্রদান প্রকাশ করে দিবে হুমকি দিয়ে। এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে আলোচ্য অংশে খাদিজা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 54 ধারা নিষেধাজ্ঞা জারি মামলা করতে পারেন। আলোচ্য অংশে খাদিজা করিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 54 অনুযায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি মামলা দায়ের করতে পারেন, কারণ ইহা একটা হুমকি বা করিমের কর্তব্য বিপরীত। তাকে সেরূপ কোনো কাজ থেকে বিরত রাখার জন্য খাদিজার বিরুদ্ধে জারির জন্য মামলা করার অধিকারী। আমরা মোটামুটি এতটুকু পর্যন্তই। মোটামুটি আপনারা দেখেছেন যে পিলিভিত্তিক ধারাগুলো পড়বেন, আর বিশেষ করে 12 ধারা, 5 ধারা, তারপরে 21 ধারা, 23 ধারা, 24 ধারা, 27, 28 ধারা, এই বিষয়গুলো এবং 31-এর উপাদানগুলো, 32-এর উপাদানগুলো, 39-এর উপাদানগুলো, 42-এর উপাদানগুলো, এবং 54 5টি ক্ষেত্র এবং 56 11টি ক্ষেত্র, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে চাইলে যদি কোনো আমাদের কাছে, আমরা খুব শর্টকাটলি আমরা মনে রাখি। এই বিষয়গুলো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি কিভাবে মনে রাখতে হবে। আমাদের আগের ক্লাসগুলো সুনির্দিষ্ট প্রতিকার আইন দেখলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন, খুব শর্টকাটে আপনি বিষয়গুলো মনে রাখতে পারবেন। সারাদিন পড়ে লাভ হবে না, আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? পরীক্ষার হলে আপনি বুঝছেন কিন্তু লিখতে পারছেন না, তাইলে আপনি ব্যর্থ। অতএব আপনাকে মনে রাখতে হবে টেকনিক দিয়ে। হুবহু আপনি মুখস্থ করতে পারবেন না, আপনাকে কিছু শর্ট কিওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে। সে বিষয়গুলো আমাদের পূর্বের ভিডিওগুলোতে আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ক্লাস চলমান আছে, প্রতিদিন রাত 10টা থেকে আমাদের একটা বেস চলমান আছে, ওখানে চাইলে আপনারা ভর্তি হইতে পারবেন খুব সুলভ মূল্যে। হ্যাঁ, খুব কম মূল্যে আপনারা ভর্তি হইতে পারবেন। আমরা যারা আসলে আর্থিকভাবে অসচ্ছল ওনাদেরকে স্যাক্রিফাইস করি। ঠিক আছে? আর আইনের বিষয়গুলো আসলে 30 দিনে, 20 দিনে, 40 দিনে, 45 দিনে আইন শেষ করার বিষয় নয়। এগুলো দীর্ঘমেয়াদী পড়াশোনা, আস্তে আস্তে বিষয়গুলো সেটেল হবে। আশা করছি আপনারা এখন থেকে যারা ফিলে দিবেন এখন থেকে পড়াশোনা করবেন, আর যারা লিখিত দিবেন বিষয়গুলো মনে রাখার জন্য ট্রাই করবেন। যে যে বিষয়গুলো মনে রাখার দরকার আপনাকে মনে রেখেই পরীক্ষা হলে যেতে হবে, আদারওয়াইজ পাস করা ইম্পসিবল। আসসালামু আলাইকুম।